এদের এই নিষেধাজ্ঞাকে আমরা থোড়াই কেয়ার করি, এদের নিষেধাজ্ঞার কোনো গুরুত্বই আমাদের কাছে নেই। আমাদের সামরিক স্বৈরশাসক পাকিস্তানের সময় সামরিক স্বৈরশাসক আইয়ুব খান ছাত্রলীগকে নিষেধাজ্ঞা দিয়েছিল, তো সেই নিষেধাজ্ঞাকে আমরা কেয়ার করেছি। প্রিয় দর্শক, ছাত্রলীগ নিষিদ্ধ হবার পরেও সাদ্দাম হোসেন বলতেছে আমরা এই নিষেধাজ্ঞাকে পরোয়া করি না। দর্শক, বিস্তারিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। আমার মনে জবাবদিহির প্রসঙ্গ যখন আসলো তখন জেনারেল সাখাওয়াত নিশ্চয়ই এটা একটু বলতেও চাইবেন এই বিষয়টি। প্রিয় দর্শক, লাইভের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেছে, যে ঝগড়া আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। অবশ্যই শিরোনামের পর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মোট 11টি সংস্কার কমিশন গঠন করেছিলেন, আমরা জানি। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন এই ব্যক্তি। আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিও থেকে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাবো কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এদের এই নিষেধাজ্ঞাকে আমরা থোড়াই কেয়ার করি, এদের নিষেধাজ্ঞার কোনো গুরুত্বই আমাদের কাছে নেই। আমাদের সামরিক স্বৈরশাসক পাকিস্তানের সময় সামরিক স্বৈরশাসক আইয়ুব খান ছাত্রলীগকে নিষেধাজ্ঞা দিয়েছিল, তো সেই নিষেধাজ্ঞাকে আমরা কেয়ার করেছি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তো যারা নিষিদ্ধ করেছে তাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। এই বাংলাদেশের অস্তিত্বের সঙ্গেই তো বাংলাদেশ ছাত্রলীগের প্রশ্নটি জড়িত রয়েছে। স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, মানবীয় মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা যুগে যুগে সংগ্রাম করেছে, যে কারণে আমরা মনে করি যে আজকে ছাত্রলীগের কর্মীরাও সেই সংগ্রামের মধ্যে রয়েছে এবং এই অপশক্তি দর্প চূর্ণ করে বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ, ন্যায় বিচার সঙ্গত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে। এই যে সাদ্দাম, আপনি যে সংগ্রামের কথা বললেন, ছাত্রলীগের নেতাকর্মীরা সংগ্রামের মধ্যে আছে, তো আমরা যখনই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা অন্যান্য মাধ্যমে যখন দলের নেতাকর্মীদের সঙ্গে আমাদের কথা হয় ব্যক্তিগত পরিসরে, তো তাদের একটি বড় অভিযোগ যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের দিক থেকে আমাদেরকে খোঁজ খবর রাখা হচ্ছে না। তো আরেকটি বিষয় আছে যে ছাত্রলীগের অনেক নেতাকর্মী তারা কারাগারে আছেন, অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা কেউ কেউ এখনো নিচ্ছেন। তো তাদের ক্ষেত্রে আসলে আপনারা কতটুকু দায়িত্ব পালন করছেন বা খোঁজ খবর রাখছেন তাদের? স্বাভাবিকভাবে আমাদের এই অনেকগুলো যে ব্যত্যয় ঘটছে এটা তো সত্য, কারণ গোটা দেশব্যাপী আমরা যে বিপর্যয়ের শিকার হয়েছি, নেতাকর্মীরা যে নির্যাতনের শিকার হয়েছে, সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে এবং এদের এই পেটোয়া বাহিনী যারা তৈরি করছে এই পেটোয়া বাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের নেতাকর্মীরা কারাগারে রয়েছে, আমরা তো খোঁজ খবর অনেক ক্ষেত্রে নিতে পারছি না। পরিবারের পাশে, স্বজনদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের যে ভূমিকা রাখার কথা ছিল সেটা তো প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না। নেতাকর্মীদের এই প্রশ্ন যদি যৌক্তিক এবং একই সঙ্গে এই বিপর্যয়ের মুখে রয়েছে নেতাকর্মীদের অভিমান, তাদের এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা, তারা যে ধরনের বিপন্ন অবস্থার শিকার হচ্ছে এবং বিপন্ন অবস্থার শিকার হয়েও তারা যে লড়াই অব্যাহত রেখেছে, এটি তো প্রমাণ করে সংগঠনকে তারা প্রচন্ডভাবে ভালোবাসে, আদর্শকে তারা প্রচন্ডভাবে ভালোবাসে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ আমরা ক্রমাগত চেষ্টা করছি যে এই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার এবং এটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার। অনলাইনে অফলাইনে মিটিং করার চেষ্টা করছি। আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিগুলো আজকে দেখুন, আজকেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, কয়েক হাজার নেতাকর্মী আজকে কারারুদ্ধ হয়েছে, কয়েক শত নেতাকর্মী আজকে আহত হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সবখানি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আজকে তারা মিছিল করেছে গণতন্ত্রের দাবিতে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে শীর্ষক তারা মিছিল করেছে। শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়েছে, খাদ্যবস্ত্র উপহার পৌঁছে দিয়েছে, শিক্ষার্থীদের কাছে তারা বই উপহার দিয়েছে, অনলাইনে অফলাইনে প্রত্যেকটি মুহূর্ত আলোচনা সভা করছে, বর্ধিত সভা করছে। তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু এই চাওয়া পাওয়ার বেদনা ভুলে আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করে সংগঠনের যে সম্ভাবনা রয়েছে সেটিকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। তারপরে আমরা মনে করি যে আমাদের সংগ্রাম যত বেগবান হবে, আমরা অবশ্যই আমাদের যে সার্বিক নেটওয়ার্কিংটি পুনঃস্থাপন করা, নেতাকর্মীদের সহযোগিতা করা, একে অপরের পাশে থাকা, সেটি সময়ের সঙ্গে সঙ্গে আরো বৃদ্ধি পায় বলে মনে করি। সাদ্দাম, এই যে আপনি ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে একটি যোগাযোগের কথা বললেন, কিন্তু নেতাকর্মীদের দিক থেকে আমরা যতটুকু রেসপন্স পাই মনে হচ্ছে যে পুরো বিষয়টি এখনো মানে সরকার পতনের 5 মাস হয়ে গেলেও এখনো সেই আগের মতো মানে পুরো বিষয়টিকে আবার যোগাযোগের মধ্যে নিয়ে আসা সেইভাবে হচ্ছে না। তো একটা বিষয় হলো যে ছাত্রলীগ, যে একটু আগে আমরা কথা বলছিলাম যে 76 বছরের পুরনো একটি সংগঠন, এটি কিন্তু নতুন কোনো সংগঠন না এবং কিংস পার্টি না যে হুট করে গদিয়ে উঠেছে। তো ঘাত প্রতিঘাত হয়েছে। আপনি নিজেই বলছিলেন যে ছাত্রলীগের উপরে আগেও নিষেধাজ্ঞা এসেছে, ছাত্রলীগ সেগুলো লড়াই করে সে ঘুরে দাঁড়িয়েছে। তো এই যে একটি পোর খাওয়া সংগঠন, দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিক ঐতিহ্য যারা আছে, তো সেই সংগঠনটিকে এসে এখনো নেতাকর্মীদের যোগাযোগের মধ্যে আনতে 5 মাস হয়ে গেছে, পুরোপুরি পারা যাচ্ছে না। মানে অনেকে বলছেন যে তাহলে কি আপনাদের এই খারাপ সময় আসতে পারে বা প্রতিকূল সময় আসতে পারে, এই ধরনের কোনো প্রস্তুতি ছিল না? আপনারা কি ভেবেছিলেন যে আওয়ামী লীগ আসলে সারা জীবন ক্ষমতায় থেকে যাবে, এরকম কিছু?
দেখুন, এই ষড়যন্ত্রমূলক পরিস্থিতি যে ঘটেছে এটি তো অপ্রত্যাশিতই ছিল, এটি তো সত্যই। এবং একই সঙ্গে স্বাভাবিকভাবে আমাদের লাখ লাখ নেতাকর্মী রয়েছে, প্রত্যেকটি আমরা চেষ্টা করছি আমাদের যে সাংগঠনিক ইউনিটগুলো রয়েছে, উপজেলা ইউনিটগুলো রয়েছে, সেটির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখার। লাখ লাখ নেতাকর্মী রয়েছে। সব বিষয়টি হচ্ছে যে গোটা দেশব্যাপী যে নির্যাতন জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে, সেখানে তো কারণই ভালো থাকার সুযোগ নেই। এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে 5 আগস্টের আগে কিংবা 5 আগস্টের পরবর্তী সময় কিভাবে আক্রমণ করা হয়েছে, প্রত্যেকজনের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকজনের বাড়িঘর লুটপাট করা হয়েছে, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়া হয়েছে। তো গোটা বাংলাদেশে তো এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে, গোটা বাংলাদেশে এক ধরনের সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছে, কারো তো বাড়িতে পর্যন্ত থাকার সুযোগ নেই। তো সার্বিকভাবে এবারের যে পরিস্থিতি রয়েছে, এবারের পরিস্থিতি তো অবশ্যই নতুন, একটি চ্যালেঞ্জিং সময় রয়েছে। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যে সাংগঠনিক শক্তিটি রয়েছে, সেই সাংগঠনিক শক্তিকে তো তারা শুরুতেই ভেঙে দেওয়ার চেষ্টা করছে। যে কারণেই তো এই অবৈধ সরকার নিষেধাজ্ঞা, এই নিষিদ্ধের নাটক মঞ্চস্থ করেছে। যে কারণেই তো আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের উপরে কিভাবে তার আঘাত চালিয়েছে, জীবন বিপন্ন হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী। তো এবারে যে প্রেক্ষিতটি রয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, 5 আগস্টের আগেও যে ঘটনাগুলো ঘটেছে, তো গোটা বাংলাদেশেই তো এক ধরনের একটা মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে। তো এই লড়াইয়ের মধ্যে স্বাভাবিকভাবেই সকল কিছু সীমাবদ্ধতা থাকবেই, এটাই মনে করি। একই সঙ্গে এটিও সত্য যে আমাদের এই সাংগঠনিক যে কাঠামোটি ঢেলে সাজানোর প্রয়োজন ছিল, আধুনিকত্ব নিয়ে আসার প্রয়োজন ছিল, নতুন উপকরণ নিয়ে আসার প্রয়োজন ছিল, এবং সংগঠনের শুধুমাত্র সংগঠনের নিজস্ব কিছু বিধি ব্যবস্থা থাকা প্রয়োজন ছিল, যাতে করে আমরা এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারি। এটি তো রয়েছেই। আমরা বিশ্বাস করি যে আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগ এই সমস্যাগুলো অবশ্যই সামনে অ্যাড্রেস করার চেষ্টা করবে। সাদ্দাম, এই যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, বিশেষ করে ফেসবুক থেকে বেশ কয়েকটা প্রশ্ন বারবার আসে, তো আমি মনে করি যে এটারও আসলে আপনার একটু জবাব দেওয়া উচিত। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ছাত্রলীগে আপনি এবং ইনার নেতৃত্বে থাকার সময় অনেক কমিটি বাণিজ্য হয়েছে, আপনারা বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন এখান থেকে, এবং গণমাধ্যমের খবর অনুযায়ী আপনি আপনার নিজের এলাকায় 100 কোটি টাকার সম্পদ বানিয়েছেন। কি বলবেন? প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠন প্রক্রিয়া আমরা যে প্র্যাকটিসটি ফলো করি, সেটি কাউন্সিলের মাধ্যমে আমরা করার চেষ্টা করছি। কাউন্সিলের মাধ্যমে বেশিরভাগ কমিটি গঠিত হয়েছে, আর 5 আগস্টের পরবর্তীতে কমিটি গঠন প্রক্রিয়ায় বন্ধই রয়েছে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি সংগঠনকে ভালোবেসে। স্বাভাবিকভাবে আমি এর আগে যে সমস্যাগুলোর কথা উল্লেখ করেছি, সেটির মাধ্যমে সবাইকে তো নেতৃত্বে নিয়ে আসা, পদায়িত করার সুযোগ আমাদের নেই। আর আজকে তো যারা ক্ষমতার জবরদখল করেছে, রাষ্ট্রযন্ত্র যারা দখল করে রয়েছে, তারাও তাদের সবকিছুই তো আজকে অপশক্তির হাতে রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা কখনো ক্ষমতা ব্যবহার করেছি কিনা, আমরা কখনো কোনো ধরনের সুযোগ সুবিধা নিয়েছি কিনা, এটি গোটা বাংলাদেশের মানুষের যাচাই বাছাই করার সুযোগ রয়েছে। এবং আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, তো আজকে 5 মাস অতিক্রম হয়েছে, কোথায় কি রয়েছে না রয়েছে গোটা বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত হওয়ার সুযোগ রয়েছে। সংগঠন হিসেবে আমাদের চলার পথে ভুল রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নানা সময় নানা ধরনের ঘটনা ঘটে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সংগঠন পরিচালনা করতে গিয়ে আমরা সবসময় আমাদের দায়িত্বের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি, এবং ভবিষ্যতে থাকবো, কারণ সংগঠনের শিক্ষাই আমাদের এটি দেয়। এবং আমরা সবসময় সততার আলোকে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করেছি। সাদ্দাম, আরেকটি বিষয়, এটি ছাত্রলীগের, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের এবং রাজনৈতিক প্রতিবেদক হিসেবে সংবাদ সংগ্রহ করেছি। এর আগেও ছাত্রলীগের বিভিন্ন সভাপতি, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একই অভিযোগ ছিল, আপনাদের দুজনের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। প্রশ্নটা হলো যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ অনেক কেন্দ্রীয় নেতা, এমপি এবং জেলার আওয়ামী লীগের নেতাদের আপনারা ফোন ধরতেন না, আপনাদেরকে ফোনে পাওয়া যেত না, এবং এই যে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ার এই জায়গাতে একটি সাংগঠনিক ঘাটতি রয়েছে, যেহেতু আপনারা সমন্বয় করতেন না তাদের সঙ্গে। দেখুন, আমরা অবশ্যই আমাদের নেতাকর্মী, সেটি আমাদের যে সংগঠনেরই কর্মী হোক না কেন, সবার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ সবসময় ছিল। বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মচাঞ্চল্য, বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মপ্রক্রিয়া, এবং বাংলাদেশ ছাত্রলীগের যে লাখো নেতাকর্মী, প্রত্যেক মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, অগ্রাধিকার বাছাই করতে হয়, সেটির ভিত্তিতে কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। 24 ঘন্টায় আমাদের কোনো না কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে হয়, এবং যেটি হয়তো আমাদের পক্ষে সম্ভব না হলে আমাদের সহপাঠী, আমাদের যারা সহকর্মী রয়েছে, তারা সেটি কর্মপ্রক্রিয়া চলমান রাখে। নেতাকর্মীদের সাংগঠনিক সমস্যা মোকাবেলা করা, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা, এবং শুধুমাত্র তো আন্দোলন কিংবা বিনির্মাণ সেটি নয়, শিক্ষার্থীদের নানা ধরনের সংকটের প্রত্যেকটি মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করার চেষ্টা করে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের কর্মচাঞ্চল্য, বাংলাদেশ ছাত্রলীগের গতিময়তা, কর্মীদের সঙ্গে যোগ সাদস সবকিছু আমরা সুবিস্তৃত হয়ে পরিচালিত করার চেষ্টা করেছি। সাদ্দাম, এই যে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ, তো অনেকেরই জানার ইচ্ছা যে তারা হয়তো সারা দেশে একটা হতাশার মধ্য দিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে অনেকেই আমাকে জানতে চেয়েছে যে আমাদের জন্য কোনো আশার আলো আছে কিনা, আর এই যে আগামী দিনে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াটি যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে হবে কিনা, এরকম বিষয়গুলো মানুষ জানতে চায়।
আমরা তো অবশ্যই আশাবাদী, এবং আমাদের ইতিহাসই বলে যে আমরা আশাবাদী হওয়ার সমস্ত কারণে আমাদের মাঝে রয়েছে। বাংলাদেশে বর্তমান সময়ে বাংলাদেশে কবেকার কোন যারা সামরিক স্বৈর শাসনের মাধ্যমে দেশ পরিচালনা করেছে, এবং আজকে যারা এই অবৈধ দখলদার বাহিনী, এই হানাদার বাহিনী যারা আজকে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের স্ফুলিঙ্গে ফুসে উঠছে। বাংলাদেশে যে ধরনের অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে, এটি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হোক, বাংলাদেশের মানুষের আজকে জীবনের গ্যারান্টি নেই, আজকে জীবিকার গ্যারান্টি নেই, ন্যূনতম স্বস্তি নেই, আজকে কৃষকের সার নেই, সামনে বিদ্যুৎ বিপর্যয় অনিবার্য বিষয়ে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের আয় করার সক্ষমতা 1 কোটির মতো মানুষ শুধুমাত্র 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় নতুন করে বেকার হয়েছে। কলকারখানাগুলো সবকিছু ভেঙে ফেলেছে, আমাদের রপ্তানি খাত সম্পূর্ণ বিপর্যয়ের শিকার অবস্থার মধ্যে রয়েছে। তো গোটা দেশ তো আজকে এক ধরনের পর্যদস্ত অবস্থার মধ্য দিয়েই তারা প্রতিপন্ন হয়েছে, এবং এর মধ্যে যারা আজকে ক্ষমতা দখল করছে এবং ক্ষমতা দখল করে সংবাদ মাধ্যম তো পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, কিন্তু আজ হোক কালো এটি দিবালোকের মতো বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত হবে যে ক্ষমতা দখল করে তারা এই তথাকথিত এই সমন্বয়ক বাহিনী তারা কি করছে না করছে, এটা আজ হোক কালো বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার হবে। এবং ইতিমধ্যে সেটি প্রস্ফুটিত হতে শুরু করেছে। এই তদবির বাণিজ্য করা, এই বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন করা, বিভিন্ন খান থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা, এইসব কর্মকাণ্ড পরিচালনা করে তাদের একমাত্র অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এবং আমরা কবে কোন গণতান্ত্রিক আন্দোলনকে তারা বিরুদ্ধ করতে পেরেছে বাংলাদেশ ছাত্রলীগের, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আজকে তো আমরা নিজেদের প্রয়োজন, সাংগঠনিক প্রয়োজন সেটি তো নয়, সেটির পাশাপাশি সবচেয়ে বড় যেটি বিষয় রয়েছে, আমাদের সংগ্রাম তো গণতন্ত্রের সংগ্রাম, আমাদের সংগ্রাম তো কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রাম, আমাদের সংগ্রাম তো অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রাম, আমাদের সংগ্রাম তো বাংলাদেশের মানুষের ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম, আমাদের সংগ্রাম তো বাংলাদেশের জনগণের যে ম্যান্ডেট রয়েছে সেই জনগণের ম্যান্ডেট, জনগণের আত্মমর্যাদা ফিরিয়ে দেওয়ার সংগ্রাম, আমাদের সংগ্রাম তো বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার অধিকার, গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সংগ্রাম, তো আমাদের সংগ্রাম তো বাংলাদেশের নাগরিকদের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত সংগ্রাম। এবং আমরা মনে করি যে আমরা অবশ্যই এই ফ্যাসিস্ট শোষকের আয়ু অবশ্যই ফুরিয়ে আসছে, আমরা অবশ্যই বিজয়ী হব, এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশ পরিচালিত করবে। এবং যারা বাংলাদেশের মানুষের মৌলিক মানবাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, বাংলাদেশের মানুষের জানমাল নিয়ে যারা ছিনিমিনি খেলছে, যারা শিক্ষার্থী হত্যাকারীদেরকে যারা ইন্ডেমনিটি দিয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাগ্রত হয়ে ওই পরাশক্তির, এই অপশক্তির পরাজয় নিশ্চিত করবে। সাদম, আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো একটি প্রশ্ন আগের অনুষ্ঠানেও অনেকে করেছিলেন, আমি ভুলে গিয়েছিলাম আপনাকে করতে, তো আজকেও এসছে। প্রশ্নটি হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন খুবই প্রভাবশালী নেতা সার্জিস, বলা হয় যে আপনারা দুজন আঞ্চলিকভাবেও একই এলাকার, এবং আপনার অনেক সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, স্নেহে সে ছাত্রলীগে এক সময় ছিল, এবং পরবর্তীতে সেই যে এখন যে তার ছাত্রলীগের বিরুদ্ধে নানান বিষয় খুব জোরালো ভাবে। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মোট 11টি সংস্কার কমিশন গঠন করেছিলেন, আমরা জানি। তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টি সংস্কার কমিশন গতকাল 15ই জানুয়ারি তাদের প্রতিবেদন বা রিপোর্ট বা রিকমেন্ডেশন পেপার যাই বলি, সেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে সাবমিট করেছে। আর এই 4টি সংস্কার কমিশনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হলো সংবিধান সংস্কার কমিশন। এই সংবিধান সংস্কার কমিশন তাদের এই রিকমেন্ডেশন পেপারে কি কি বিষয় রিকমেন্ড করেছে, কি কি বিষয় নতুন করে তারা সংযোজন করার জন্য পরামর্শ দিয়েছে, কি কি বিষয় পরিবর্তনের পরামর্শ দিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আর দর্শক শ্রোতা, আপনারা যারা নিয়মিত আমার আলোচনা শুনেন, আপনারা জানেন যে 5 অগস্টের পরে শুরুর দিকে আমি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমার থিঙ্কিং থেকে 10টি দফা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো সেই 10 দফার কি কি বিষয়গুলি এই রিকমেন্ডেশন পেপারে এসেছে সে বিষয় নিয়েও আলোচনা করব। তার মধ্যে সেখানে আমি গুরুত্ব সহ করে বলেছিলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন করতে হবে, এই কর্তৃত্ববাদী, এই ফ্যাসিবাদী সরকার যাতে ইন ফিউচারে আর না আসতে পারে সেই লক্ষ্যে। তো এই সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রিকমেন্ড করেছে, সেজন্য আমি অন্তত খুশি। এরপরে বলেছিলাম প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি যাতে না থাকতে পারে একজন প্রধানমন্ত্রী, সেটিও তারা এই রিকমেন্ডেশনে নিয়ে এসেছেন। এরপরে বলেছিলাম যে প্রধানমন্ত্রী একই সাথে তার পলিটিক্যাল পার্টির নেতা দুটো দায়িত্ব যাতে একসাথে পালন করতে না পারে, সেটিও এই রিকমেন্ডেশনে উল্লেখ রয়েছে। এরপরে বলেছিলাম যে সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তন করতে হবে বা সংশোধন করতে হবে। আমরা জনপ্রতিনিধি হিসাবে যে সংসদ সদস্যদেরকে আইন প্রণয়নের লক্ষ্যে সংসদে প্রেরণ করি, তাদের যাতে বাক স্বাধীনতার হরণ না হয়, তারা যাতে জনগণের স্বার্থে, জনগণের প্রতিনিধি হিসাবে যাতে দলের বিরুদ্ধে গিয়েও কথা বলতে পারে, সেই অধিকার তাদেরকে দিতে হবে। সেই বিষয়টি এই রিকমেন্ডেশন পেপারে রয়েছে। তারা বলেছে যে অর্থ বিল ব্যতীত বাকি সকল ক্ষেত্রেই 70 নং অনুচ্ছেদ সংশোধিত হবে বা বাতিল হবে। এরপরে বেশি গুরুত্ব দিয়েছিলাম যে বিষয়টিতে, যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রণয়ন করতে হবে। তো সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে এই সংস্কার কমিশন যেটি বলছে সেটি হলো, আমাদের আইনসভার যেহেতু 2টি কক্ষ হতে যাচ্ছে, উচ্চ কক্ষ যেটি, সেখানে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আসবে। তো আপাতত এতেও আমি হ্যাপি, আমি আনন্দিত। কারণ হলো সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি একটি জটিল প্রক্রিয়া।
হুট করে একসাথে বাংলাদেশের সমগ্র জাতীয় সংসদ নির্বাচনে এটি ইমপ্লিমেন্ট করা আমাদের জন্য একটু কঠিন। তো সেক্ষেত্রে ফার্স্টে যদি আমরা উচ্চ কক্ষে এটি ইমপ্লিমেন্ট করি, তারপরে এটির ফলাফল যদি ভালো মনে হয়, টুডে অর টুমোরো আমরা আস্তে আস্তে সেটিকে নিম্ন কক্ষে নিয়ে আসতে পারবো। তো আপাতত এটি ভালোই মনে হচ্ছে। তো এই বিষয়গুলো আমি 10 দফার ভিতরে আলোচনা করেছিলাম। এছাড়াও এই কমিশন আরো যে বিষয়গুলি নিয়ে এসেছে, যে সরকারের মেয়াদ তারা 5 বছর থেকে 4 বছরে নিয়ে আসার জন্য পরামর্শ দিয়েছে, ভালো উদ্যোগ। এরপরে বলেছে যে সংসদের আসন সংখ্যা, যেটি 300 এবং নারী আসন 50 মিলিয়ে 350 ছিল, সেখানে তারা এখন এটি 400 করেছে, নারীদের 100 করেছে এবং সেটি নির্বাচিত হয়ে আসতে হবে। এটি ভালো উদ্যোগ। এরপরে বলেছে যে রাষ্ট্রপতি ইলেকটোরাল ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, এটিও একটি ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার এখানে একটি চেক অ্যান্ড ব্যালেন্স নিয়ে আসা প্রয়োজন। এরপরে তারা যেটি বলেছে যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিতে হবে, ভালো উদ্যোগ, স্বাগত জানাই। এরপরে তারা এখানে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যাই হোক, অর্থাৎ এই 4 বছর, নতুন করে যেহেতু 4 বছর হতে যাচ্ছে, তারা প্রস্তাব করেছে 4 বছর পরে রানিং সরকার যখন সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিবে, তখন সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। কোনো নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু বাংলাদেশে হওয়ার নজির নেই। এগুলো সবই ভালো উদ্যোগ, এর জন্য সাধুবাদ জানাই। কিন্তু কথা হলো, এই সংস্কার কমিশন যে মানে এই যে রিকমেন্ডেশন গুলো করলো বা তারা যে প্রস্তাব দিল, এগুলো কি কার্যকর হয়ে গেছে বা এগুলোই কি ফাইনাল? বিষয়টি তা না। অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার এই সংস্কার কমিশন সহ যত পলিটিক্যাল পার্টির নেতারা রয়েছেন বা গুণীজন বিশিষ্টজন রয়েছেন, তাদের নিয়ে আগামী মাসে এগুলো নিয়ে বসবে। কয়েক দফায় তাদের সাথে এগুলো নিয়ে বসা হবে, আলোচনা হবে, মিটিং হবে। তারপরে সর্বজন, সর্বদল, সর্বমতের সম্মতিক্রমে এই বিষয়গুলো ফাইনাল হবে। এখন সেক্ষেত্রেই দেখার বিষয় যে এই সব দাবিগুলোর সাথে সবাই ঐক্যমত্য পোষণ করে কিনা। কারণ সবাই ঐক্যমত্য পোষণ না করারই সম্ভাবনা রয়েছে। কারণ আমি ব্যক্তিগতভাবে এতক্ষণ যা বললাম, যেগুলো পক্ষে আমি বা যেগুলোর কারণে আমি আনন্দিত সেগুলো বললাম, বাট তাদের আরো কিছু রিকমেন্ডেশন রয়েছে, কিছু প্রস্তাব করেছে তারা সংবিধান রিলেটেড, যেগুলো আমি ব্যক্তিগতভাবে হতাশ, আমি খুবই দুঃখিত, ভারাক্রান্ত। তো আমার মনে হয় না যে সব দল সব মত এই বিষয়গুলো একমত হবে। এখন যেই বিষয়গুলো আমি দুঃখিত, আমি ভারাক্রান্ত, আমি আশা করিনি, সেই বিষয়গুলো হলো, আমাদের দেশের সংসদ সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স হলো 25 বছর। সেখানে তারা সেটি 21 বছরের প্রস্তাব করেছে। আপাত দৃষ্টিতে এটি হতেই পারে, আমি কোনো বিরোধিতা করছি না, বাট তারা শিক্ষাগত যোগ্যতাকে কেন এখানে ইনক্লুড করলো না? আমি যে 10 দফা আলোচনা করেছিলাম সেখানে জোর দিয়েছিলাম যাতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয় সংসদ সদস্য থেকে শুরু করে ইউপি সদস্য পর্যন্ত সকল জনপ্রতিনিধিদের ক্ষেত্রে। এই বিষয়টি এই সংস্কার কমিশনও এড়িয়ে গেছে বা তাদের নজরে আসেনি কেন আমি জানি না। 21 বছরটি তাদের মাথায় আসলো, অথচ একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, তাহলে হিরো আলম মার্কা আরো অনেকে রয়েছে, এই মুহূর্তে নাম মনে নেই, তাদের মতো ব্যক্তিরা আবারও সংসদ সদস্য হওয়ার জন্য মনোনয়ন কিনবে। এরপরে সেটি নির্বাচন কমিশন নিষিদ্ধ করলে তারা আবার কানাকে হাইকোর্ট দেখাবে, রাষ্ট্রকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবে। এই খেলা আবারও চলতে থাকবে। তো আমার মতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটা নির্ধারণ করা উচিত ছিল। এই জায়গাটাতে আমি খুবই হতাশ। এরপরে যেই জায়গাটিতে আমি হতাশ হয়েছি সেটি হলো সংবিধানের যে মূলনীতি আমাদের 4টি, সেই মূলনীতিতে এই সংস্কার কমিশন হাত দিয়েছে বেশ ভালো। দিয়ে কি করেছে? আমাদের 4টি মূলনীতি ছিল: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। সেখানে তারা গণতন্ত্রকে রেখেছে, গণতন্ত্রকে নাম দিয়েছে বহুত্ববাদ ও গণতন্ত্র। বহুত্ববাদ আর গণতন্ত্র আসলে একই বিষয়। গণতন্ত্র মানেই হলো যেখানে সকল দল, সকল মত, সবার প্রতিনিধিত্ব গ্রহণ করা হবে। যাক, তারপরেও বহুত্ববাদ ও গণতন্ত্র তারা রেখেছে। আর বাকি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা 3টি বিষয়কে তারা এখান থেকে সরিয়ে দিয়েছে। এর পরিবর্তে তারা যেগুলোর কথা বলছে সেগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার। তো এই 3টার মধ্যে আলটিমেটলি পার্থক্য কোথায় আমি বুঝলাম না। কারণ সামাজিক সুবিচার যদি নিশ্চিত করা হয় তাহলে সাম্য তো এমনিতেই আসবে, মানবিক মর্যাদা তো এমনিতেই আসবে। তাহলে এই 3টা শব্দের মানে তো ঘুরে ফিরে একটার মধ্যেই আছে। তাহলে মানে 3টা বাদ দিয়ে এই 3টা ইনক্লুড করার মানে কি আমি তো বুঝলাম না। এবার যেখানে আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়েছি, আমি দুঃখিত, সেটি হলো যে জাতীয়তাবাদ কেন বাদ দিতে হবে মূলনীতি থেকে? আমাদের তো জাতীয়তাবাদ, স্ট্রং জাতীয়তাবাদ রয়েছে, আমাদের জাতিগত ইতিহাস রয়েছে, আমরা তো ভাসমান কোনো জাতি না, আমাদের ঐতিহ্য রয়েছে, কৃষ্টি রয়েছে, কালচার রয়েছে। তাহলে মূলনীতি থেকে জাতীয়তাবাদ উঠিয়ে দেওয়ার পক্ষে আমি না, আমি এটি সাপোর্ট করি না।
এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ধর্মনিরপেক্ষতা। এই বিষয়টি কেন উঠিয়ে দিতে হবে? এই বাংলাদেশ 1971 সালে পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করে স্বাধীনই হয়েছিল এই ধর্ম নিরপেক্ষতার উপরে নির্ভর করে। এখানে দল, মত, ধর্ম, জাতি সকল শ্রেণী বিভেদ ভুলে সকলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলাদেশ এখানে সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে সম অধিকার নিয়ে বসবাস করবে, এটাই তো আমাদের চাওয়া ছিল। এখানে একটি ভুল বোঝাবুঝির বিষয় রয়েছে। ধর্ম নিরপেক্ষতা মানি বেশিরভাগ আমাদের এখানে যেহেতু মুসলিম অধ্যুষিত এলাকা, এটি আমাদের এখানে প্রায় 90% মুসলমান, সেক্ষেত্রে মুসলমানদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে তারা ধর্ম নিরপেক্ষতা বলতে নাস্তিক্যবাদ বোঝায়। ধর্ম নিরপেক্ষতা আর নাস্তিক্যবাদ এক জিনিস না। ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র সমান দৃষ্টিতে, ইকুয়ালাইজার দৃষ্টিতে দেখবে সবাইকে। সব ধর্মের মানুষের এখানে ধর্মীয় বিষয় চর্চা করার অধিকার থাকবে, ধর্মীয় আচার অনুষ্ঠান করার অধিকার থাকবে, সব ধর্মের মানুষের সকল সামাজিক রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। সেই অধিকারকে বলা হয় ধর্মনিরপেক্ষতা। কিন্তু আমাদের এখানের অধিকাংশ মুসলমানরা ধর্মনিরপেক্ষতা এই টার্মটিকে তারা নাস্তিক্যবাদ হিসাবে দেখে, যেটি টোটালি ভুল। সো আমি সর্বশেষে বলবো যে আমাদের সংবিধানের মূল নীতিতে জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতা এই দুটি বিষয় বাদ দেওয়া যাবে না, এই দুটিকে ইনক্লুড করতেই হবে। তাছাড়া এই যেই বিষয়গুলো নিয়ে আমি অন্তত পয়েন্ট তুললাম, আমি দ্বিমত করলাম, সেই বিষয়গুলো নিয়ে আশা করি বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে সব পলিটিক্যাল পার্টিগুলোই দ্বিমত করবে। আর পলিটিক্যাল পার্টির সাথে যদি ঐক্যমত্য না হয়ে এই সংবিধান সংশোধন করা হয়, তাহলে সেই সংবিধান সংশোধনের মানে কোনো ভ্যালুয়েবল বা ফ্রুটফুল রেজাল্ট আসবে না। কারণ পলিটিক্যাল পার্টিরা ক্ষমতায় এসে পরবর্তীতে আবার সংবিধান তাদের মন মতো চেঞ্জ করে ফেলবে, সংশোধন করে ফেলবে। তাহলে আহামরি হলো কি? এই সংবিধান সংশোধনের নামে শুধু হাজার হাজার কোটি কোটি টাকা খরচ ছাড়া তো আর কিছুই হলো না। আমরা তো চেয়েছিলাম এই সরকারের হাত ধরে, এই সংস্কার কমিশনের হাত ধরে সর্বজন স্বীকৃত এবং মাধুর্য সুন্দর একটি সংবিধান তারা আমাদেরকে উপহার দেখ। সংবিধানের যেখানে যেখানে সংশোধন করা প্রয়োজন সেগুলো করুক, বাট তারা এভাবে মূলনীতির উপরে হাত দিবে, বিশেষ করে জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা এখানে থাকবে না, এটি হতেই পারে না। আজকে আমরা দেখলাম, এই 16 জানুয়ারি আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি বা এই জুলাই অভ্যুত্থানের পক্ষে এই ছাত্ররা যে একটি প্রোক্লেমেশন চেয়েছিল সেটি কিন্তু তারা 31শে ডিসেম্বর করতে পারেনি। তারপরে আজকে তারা সকল দল মতের সাথে বসেছে, সেখানে কিন্তু বড় একটি পলিটিক্যাল পার্টি বিএনপি যুক্ত হয়নি। তারা ডিক্লেয়ার দিয়েছে এখানে তারা অংশগ্রহণ করবে না। তার মানে সামনের দিন অপেক্ষায় আছে যে আগামী মাসে যে এই সংস্কার কমিশনের রিকমেন্ডেশন নিয়েও রাজনৈতিক দলগুলো বসবে, সেখানে সকল পলিটিক্যাল পার্টি আদৌ এই শর্তগুলোতে একমত হবে কিনা। আমার মনে হয় একমত হতে পারবে না, যেহেতু মূলনীতিতে জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা এই গুরুত্বপূর্ণ বিষয় দুটি নেই। আমি এর সাথে দ্বিমত পোষণ করছি, আর আমি চাই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হোক। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে। আমার মনে জবাবদিহির প্রসঙ্গ যখন আসলো তখন জেনারেল সাখাওয়াত নিশ্চয়ই এটা একটু বলতেও চাইবেন এই বিষয়ে। 43তম বিসিএস 54 জন বাকি, একদম 54 জনকে আপনি কেন নিবেন না? আপনি বলেন যারা ছাত্রলীগ করে, সিদ্ধান্তটা কে নিল? কে ছাত্রলীগ করে, কে করে না? সিদ্ধান্তটা কে নিল? পুরো ব্যক্তি নাকি তার মনে হলো যে সিদ্ধান্ত? তাহলে আপনি পুরোটাই বাদ দেন। একটা বিসিএস করতে কত বছর সময় লাগে? বিসিএস যখন তার সবকিছু হয়ে গেছে তখন সে তো অনেক কিছু আনন্দ, তার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে, আপনি তারা বাদ দিয়ে দিলেন কেন? সিদ্ধান্তগুলি কে নেয়, কিভাবে নেয়? পুরো জবাবদিহিতা আছে। যে জিনিসের যে সরকারের জবাবদিহিতা নাই সেই সরকারই তো স্বৈরাচারী সরকার। এদের জবাবদিহিতা কার কাছে আপনি বলেন? আমি সাকার সাহেবকে জিজ্ঞেস করতেছি, আপনাদের জবাবদিহিতা। আমার মনে জবাবদিহির প্রসঙ্গ যখন আসলো তখন জেনারেল সাখাওয়াত নিশ্চয়ই এটা একটু বলতেও চাইবেন এই বিষয়ে। কামাল ভাই যেই প্রসঙ্গের অবতারণা করলেন যে কারা আসলে সিদ্ধান্ত নেয়, যে ডেফিনিশনটা কারা দেয়, যে কে ছাত্রলীগ, এবং এইটাই আসলে জবাবদিহি ছাড়া একটা সরকার কিনা, এবং এই জবাবদিহি ছাড়া সরকার হইলেই আমরা তাকে, যেটাকে আমরা খুব বেশি বলি শব্দটা, ফেসিবাদী সরকার বলবো কিনা। ফ্যাসিবাদী সরকার যদি হতো তাহলে এই আন্দোলনগুলো হতো না, হয়নি। গত 15 বছরে কেউ টু শব্দ করতে পারেনি, পেরেছে খালেদ মহিউদ্দিন সাহেব না। ফেসিবাদী পারে না, আবার একটা মারাত্মক আন্দোলন করে ফেলেও দিছে। আমি আপনাকে একটা কথা বলি, ফ্যাসিবাদী সরকারের যদি তাই হতো তাহলে রাস্তায় প্রতিদিন আন্দোলন হতো না। তাহলে এই যে ছাত্ররা আপনার অটো পাসও ফেল করেছে তারাও এরকম রাস্তায় নামতে পারতো না। তো এইটা বলাটা আমার মনে হয় মাসুদ কামাল সাহেব একটু আমাদেরকে বেশি ভালোবাসেন, এই জন্য একটু বেশি বলে ফেলছেন। হ্যাঁ, উনি আগে ডেফিনেশন দিয়েছেন যে ছেলে তার চেয়ে বেশি এক্সপোর্ট করেন, কম করলে উনি তাকে ডেফিনেটলি বকাঝকা করবেন। তো আমি সেভাবে নেই, আই অ্যাকসেপ্টেড। বাট পয়েন্ট ইজ যে অনেক যে এক্সাম্পলটা উনি দিলেন, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি। আমাদের দেশে একজন মহিলা 37 বছর বয়সে উনি পরীক্ষা দিতে থাকেন, আর পরীক্ষা চলতেই থাকে,
তার মানে উনি পরীক্ষা দিয়ে ধরুন 37 বছর বয়সে উনি কোয়ালিফাই করলেন, 40 বছর বয়সে উনি চাকরিতে ঢুকবেন। আমাদের দেশের একজন মহিলা 40 বছর বয়সে ওনার ছেলেবেলার সাথে অত ইউনিভার্সিটি পড়াশোনা করবে। জনাব মাসুদ কামাল যেই কথাটি বলছেন সেটা কিন্তু স্পেসিফিক একটি কথা, যে এটা একটা কমিশন করা হয়েছে, কমিশনের সুপারিশ হচ্ছে এটা। এখন কমিশনের সুপারিশ, কমিশনকে মানে আপনার তো তর্ক করতেই পারি যে মানে এটা দিয়ে কি হবে। ইউ আর রাইট, আমি কথাটা শেষ করি। কমিশন সুপারিশ করেছে, সিদ্ধান্ত নেয়নি। না নাই তো, সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনের দেওয়া নাই। রাইট, কমিশন সুপারিশ করেছে, সেই সুপারিশের প্লাস মাইনাস তো দেখবে। এটা ধরুন এখন পার্লামেন্ট নেই, রাইট, তাহলে পার্লামেন্টে গিয়ে দেখা হতো না, সেটা চেক এন্ড ব্যালেন্স, সেটা ঠিক আছে। আমরা বরং মাসুদ কামাল ভাই যেটি বলছেন 35-37 নিয়ে নিশ্চয়ই আপনারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, কিন্তু আমার একটা হাম্বল অপিনিয়ন হচ্ছে বাংলাদেশে মেয়েদের বয়স 37 পর্যন্ত থাকা উচিত। কারণ মেয়েরা মা হইতে গিয়ে বাচ্চাকে ছোট লালন পালন করতে গিয়ে তাদের একটা সময় লাগে, তাদের যদি এই সময়টা দেওয়া যায় তাহলে এটা আমার কাছে কোনো একটা খারাপ লাগে না। এটা খারাপ কি হবে? কিন্তু আমরা 43তম বিসিএসে যাদেরকে আপনারা দিলেন না। আমি তো শেষ করি জি। আজকে ইউনিভার্সিটি থেকে যে ছাত্ররা বেরোচ্ছে তাদের বয়স কত? 23-24? হ্যাঁ, যারা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে 25-26 এট দ্য বেস্ট, 25-26 জি 26 বছরের একটি যুবক কন্টেস্টিং উইথ 35, 26 বছরের একটি তরুণী বা যুবতী কন্টেস্টিং উইথ 37। তার মানে একটা বিশাল জেনারেশন গ্যাপ। এক, দ্বিতীয়ত হচ্ছে সরকারি চাকরিতে আপনি যখন আসেন প্রথমে কতগুলো রিগোরাস ট্রেনিং হয়, অনেকগুলো রিগোরাস ট্রেনিং হয়। আমাদের দেশ ছোট বলে হয়তো বোঝা যায় না যে রিগোরাস ট্রেনিং গুলো টাকায় হচ্ছে বলে সমস্যা হচ্ছে না, কিন্তু আপনি মনে করেন এই ট্রেনিংটা যখন রংপুরে হবে বা এই ট্রেনিংটা ধরেন আমি যদি আরো এক্সট্রিমে চলে যাই, ভোলায় হবে, তো তার পোস্টিং হবে মনপুরা। স্যার আপনাদের আর্মির মতো সিস্টেম করে দেন, ট্রেনিং এ ফেল করলে ফেল করে দেন, কিন্তু চাকরি 33 সালে করতে পারবে না, 35 সালে করতে পারবে না। এটা করে না। যদি আপনি বলবেন জলসা কথা আমার বয়স 50, আমি ফিট না থাকতে পারি, 60 বছর বয়সের লোক একটা ফিট হতে পারে। তো স্যার আপনি তো আপনার বয়সের তুলনায় সবচেয়ে বেশি ফিট। না আমি আপনাকে আপনার বয়সে আচ্ছা শোনেন খালেদ, মানে ইটস নট আই এম নট রিয়েলি, আমিও বোঝার চেষ্টা করছি। জি, আজকে ইউনিভার্সিটি যে ছেলেরা আন্দোলন করেছে বা আন্দোলনের রত আছে, লেখাপড়া করছে, তাদের ম্যাক্সিমাম 26 বছর বয়সে একটি ভালো ছেলে লেখাপড়া করে বের হয়ে যাবে। আর এইসব চাকরিতে কারা আসে? ডেফিনেটলি আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টসরাই আসে। আপনিও ছিলেন, আপনিও সিভিল সার্ভিসে জয়েন করেন নাই বটে? না, করছি 100 দিন চাকরি করছি, 100 দিন চাকরি করছি। কত বছর বয়সে আপনি কোয়ালিফাই করেছিলেন বলেন? হোয়াট ওয়াজ ইউর এজ? 26.5 বলুন। 26.5। এখন 26.5, আর আমি তো এখন বলতে পারি আমিও ফিট আছি, আমিও বিসিএস ক্যাডারে বসে যাই। ব্যাপারটা হলো যে না, আমি কোনো কাউকে মানে ওইভাবে বলছি না। ইউ আর রাইট, হয়তো 80 বছর বয়সে অনেক আছে সো ফিট। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি মাহাতির মোহাম্মদের কথা চিন্তা করেন, উনি তো প্রধানমন্ত্রী হলেন অ্যাট দ্যাট এজ অফ হিজ লাইফ। এগুলো আছে, এগুলো ফিজিওলজিক্যাল। আমার মনে হয় যে জেনারেল সাখাওয়াতের এই ব্যাপারে পুরো ব্যাখ্যা দিয়েছেন। আমি শুধু যারা মাসুদ কামাল যে প্রসঙ্গটি তুলেছেন 43তম বিসিএস এর ক্ষেত্রে যাদের নিয়োগ দেওয়া হলো না, কোনো জবাবদিহি ছাড়া, কোনো রকম কোনো কি বলবো আমরা ব্যাখ্যা দেওয়া ছাড়া, জবাবদিহি দরকার নেই, আমাদের এক্সপ্লেনেশন ছাড়া, এটা কি আসলে ঠিক হয়েছে জেনারেল সাখাওয়াত? না, আমি মনে করি ঠিক হয় না। না, আপনি তো বলছেন ঠিক হয় না। আমি এক লাইনে শুধু জেনারেল সাখাওয়াতটা জানতে চাই, জেনারেল সাখাওয়াত কি ঠিক হয়েছে? আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ভালোভাবে দেখিনি। আচ্ছা, ঠিক আছে, শুনতে চাইবো মাসুদ কামাল, আপনাকে যদি বলতে বলা হয় 1 মিনিটে যে আপনার 3টা এই মুহূর্তের প্রায়োরিটির প্রত্যাশা এই সরকারের কাছে, সেগুলি কি যদি আমাদের একটু বলেন মাসুদ কামাল? আমার 3টা প্রত্যাশা যদি বলে, 1 নম্বর প্রত্যাশা হলো সাধারণ মানুষের জীবনযাত্রাকে স্মুথ করার চেষ্টা করেন এবং এই জায়গায় আপনারা সবচেয়ে বেশি এফোর্ট দেন, 1 নম্বর প্রত্যাশা। 2 নম্বর প্রত্যাশা হলো যে আপনারা যে সংস্কারগুলো হাতে নিয়েছেন, সংস্কার কর্মকাণ্ডগুলো, এগুলোতে আমার অনেক জায়গায় মনে হয়েছে খুব যোগ্য লোকের হাতে কাজগুলো পড়ে নাই। তারপরেও যদি করে ফেলেছেন কোনো সমস্যা নাই, তাদের কাজগুলোকে একটু ত্বরান্বিত করার চেষ্টা করেন। এবং 3 নম্বর কথা হলো যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন দেন, আর কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময়, বেসিক সিদ্ধান্ত নেওয়ার সময় পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে কথা বলে নেন, যাতে নাকি অপ্রয়োজনীয় বিতর্ক। যত দ্রুতটা কত দ্রুত? 3 মাস? না, আমি কোনো টাইম দিয়েছি না, এই সংস্কার কমিটিগুলো কতদিন দিবে না দিবে এটা বলতে পারবো না। তবে আমি মনে করি যত দ্রুত সম্ভব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হলো অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। রাইট, অপ্রয়োজনীয় বিতর্ক আপনারা এর মধ্যে ক্রিয়েট করেছেন, যেগুলো না করলেও চলতো। রাইট, প্রতিটা শব্দই আপনি আসলে নিশ্চয়ই হিসাব করে ব্যবহার করেন। সেই জন্য আমি জানতে চাইছি যে আপনি যে ট্রাইং টু বলতেছেন, সেইটা কি মানে আপনার তো করতে পারার কথা, আপনি চেষ্টা করতেছেন, কোনো এক জায়গায় গিয়ে আপনি যা করতে চাচ্ছেন তা করতে পারতেছেন এরকম মনে হচ্ছে না? মানে এটা শুধু ফিগার অফ স্পিচ? না, আমার মন্ত্রণালয় কিন্তু আমি একদম নন ইন্টারফেয়ারেন্সের মধ্যে আছি, একদম। দ্য ওয়ে আই ওয়ান্ট, দ্য ওয়ে আমি যেভাবে আমার প্রজ্ঞা বলে, আমার যেভাবে আমার বিট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি যা বলে, আমি সেটুকু করছি। নিজের আমাকে কেউ গাইড করছে না এবং আমাকে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। অফকোর্স জবাবদিহি করতে হবে যখন ইট কামস টু একটা কালেকটিভ ডিসিশন। যেমন ধরুন
আমি যদি আপনাকে বলি অ্যাটলিস্ট এই 2 মাসে আমার এই দুটি মন্ত্রণালয়, একটি হয়তো একটু হালকা মন্ত্রণালয়, কিন্তু যে বড় মন্ত্রণালয়, আমি চেষ্টা করেছি যে এইখানে যে সাগর চুরি বলবো না, মহাসাগর চুরি হতো, সেটাকে অ্যাটলিস্ট পুকুরে নামিয়েছি। হ্যাঁ, মহাসাগর থেকে পুকুর, মহাসাগর থেকে পুকুর আমি বলবো না যে 100% আমি সাকসেসফুল, কিন্তু যেগুলো হয়ে গেছে পুকুর চুরি, যেগুলো প্রজেক্ট এখন চলছে, সেখানেও কিন্তু চেষ্টা করছি যাতে চুরিটা ধরা যায়। এবং এমনকি আজকে আমি একটা 5 সদস্যের আজকে 1 সপ্তাহ ধরে নেগোসিয়েশন করে আজকে একটা চাইনিজ ওয়ার্কের প্রায় 5% কমিয়েছি। ওকে, তো ওইটুকু তো আমি মনে করি যে এটা বড় কন্ট্রিবিউশন ইন সেন্স। আপনি এমন একটু শেষ করি, মানে এইরকম করাপশন মানে আমরা বাইরে থেকে মনে করতাম, কিন্তু এইরকম করাপশনে পুরো সিস্টেমকে ফেলে গেছে যে এটা এমন ডিফিকাল্ট, এখন সন্দেহ হয় যে কে ঠিক নয়। খুবই মানে এটা আসলেই মানে আমাকে আমার বন্ধু স্থানীয়রা যারা সরকারি চাকরিতে আছে তারাও বলেছেন যে আসলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবে কোথায়, এরকম একটা অবস্থা। আপনি কেমন আছেন প্রশ্নটা 3rd টাইম এক্সটেনশন করি যে আপনি কিছুদিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, সেই সময়ে ভালো ছিলেন, এখন ভালো আছেন? দুটো দুরকম। স্বরাষ্ট্র উপদেষ্টা আমি কোথায় 7 কি 8 দিন ছিলাম, ওটা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে অ্যাবসলিউটলি ডিমোরালাইজড একটা পুলিশ ফোর্স, একদম ভাঙা অবস্থায়, যারা তাদের আইজিপির কথাও শুনতে চাচ্ছিলেন না, তাদেরকে আমি অন্তত 2-3 ঘন্টা কথা বলে তাদেরকে আমি কনভিন্স করতে পেরেছি যে ইউ আর পুলিশ এন্ড ইউ আর রিকোয়ার্ড ইন দিস কান্ট্রি। আর আপনারা ডিমোরালাইজেশন ডেফিনেটলি, কারণ যে কাজের মধ্যে আপনারা ছিলেন, যা করেছেন, সেটা অবশ্যই নিন্দনীয়, শুধু নিন্দনীয় নয়, বা অনেক হয়তো আপনাদের উপরে সেই ধরনের আমি বলবো যে হয়তো ক্রোধও আছে, বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন ইউনিফর্ম, আপনারা যতদিন ইউনিফর্ম আছেন, পুলিশ ফোর্সে আছেন, ততদিন আপনারা আপনাদের কর্তব্য করতে হবে। তার ভিতরে কে বেশি অন্যায় করেছে এইরকম যদি পাওয়া যায়, ডেফিনেটলি তার বিরুদ্ধে অ্যাকশন নেব। কিন্তু আপনি বিশ্বাস করুন যে আমি হয়তো অতিরঞ্জিত করে একটুও বলছি না, আমার তো ছবিও আছে। এই কথা যখন পুরো তাদের কথাগুলো শুনলাম, আমি যখন তাদের কথা আমার কথা শুনলো, তারা এক বাক্যে বললো যে স্যার আমরা কালকের থেকে যে যার জায়গায় ডিউটি করতে যাচ্ছি, এবং শেষ করার পরে দুজন আমাকে জড়িয়ে ধরে যেভাবে কান্নাকাটি করলো, স্যার আমাদেরকে কেউ গাইড করেনি, আপনার মতো কোনো লোক যদি থাকতো তখন যদি গাইড করতো, হয়তো আমাদের দ্বারা অনেক যে অন্যায় হয়েছে, যে ভুল হয়েছে। স্যার আপনার এই কথা শুনে একটু হাসি পায় নাই? পুলিশ যদি কাউকে গাইড করার কথা বলে, পুলিশ তো বেবি সিট করার জিনিস না, তাই না? না, ওখানে আপনাকে একটা বলি, আমার সামান্য যে অভিজ্ঞতা ডাইরেক্টিং দ্য ফোর্সেস, ওদের একটা ক্ষোভ ছিল যে আমাদেরকে কেউ মাঠে, আমাদের সাথে কেউ ছিল না। আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার 4 তারিখে বললেন আপনার সোলজারদের ডু নট ফায়ার এন্ড ডু নট গো এগেইনস্ট ইউর পিপল, এইরকম আমাদের বলার কেউই ছিল না। আমরা এক ধরনের মানে আমি বললাম যে আপনাদেরকে দানব বানানো হয়েছিল, রাইট? দানব থেকে এখন মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ ট্রাই লেভেল মাই লেভেল। কিন্তু এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ ছিল। সেকেন্ড চ্যালেঞ্জ ছিল আপনার বিজেপি। আপনি নিশ্চয়ই জানেন আমি বিজেপিকে একটি কথা বলেছি যে 15 বছর অনেক পিঠ দেখিয়েছ, ফেলানির লাশ ঝুলেছিল, তোমরা ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছো, নাও ফরগেট ইট, অনেক হয়েছে, এখন পিঠ দেখানোর সময় নাই। এখন ইউ রিপ্লাই, তারা যদি তোমাকে একটা গুলি মারে, তোমার হাতে গুলি আছে, তোমার হাতে রাইফেল আছে, ইটস নট ফর কিলিং পিপল, ইটস টু প্রোটেক্ট দ্য বর্ডার। এবং একটা মারলে 2টা মারো। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি এখন রেকর্ড খুঁজে পাবেন। এবং ঠিক তার পরের দিন বিজেপি অন্য একটা রূপে বর্ডারে ছিল, সেই থেকে এখনো তারা ওইরকমই আছে। তো এই চ্যালেঞ্জ গুলো ছিল, আরো চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল। আইসার বলছে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এগুলো করবো, ইউনিফর্ম বদলাই দিব। আপনার পুলিশ কমিশন ওরা চাইছে ডেফিনেটলি পুলিশ কমিশন হবে। তারা শুধু এটুকু বললো আমরা কোনো পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না, আমাদের একটা কমিশন হবে। হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নেব, ওনারা আমাদের লুক আফটার করবে, ওনারা আমাদের বিচার করবে। আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন, তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাবো। আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রসার করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না। আপনি কি আপনার মতেই আছেন, নাকি আপনি ওই সময় তো আমি কথাটা বলেছি, হয়তো এটা অ্যাডভান্স বলেছি, তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে। আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে এসেছে। ওকে, আমি পুরো জিনিসটাই আসেনি। আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে, তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন, ইউ ফেস ইউর পিপল, লোকজনকে আপনার ফেস করুন, দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার। ওকে, আর যারা অন্যায় করেনি, যারা কোনো অন্যায়ের মধ্যে ছিল না, যারা হয়তো ডেডিকেটেড ছিল, তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অন্যায় করেছে, এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস।
এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি। জি। 15 বছরে আমি যাদের সাথে ছিলাম, পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, 15 বছরে এভরিবডি ওয়াজ দেয়ার ম্যান, ওকে, এভরিওয়ান। এখন আমার সেই কথাটা অনেক লম্বা কথার মতো ছিল। সেই কথাটা আমি কি বলবো, আপনি তো মিডিয়াতে আছেন, আমার বলার দরকার নেই, বেশি বলার দরকার নেই। আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি, জি, বিভিন্ন মিডিয়াতে। জি। আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে। আমি যদি এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো, তাহলে না, এই ব্যাপারে 2018 সালে আমার কোনো সন্দেহ নাই, বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন। তবে কেউ কেউ যারা কিছু বলার, তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে, কিন্তু আমি মনে করি আপনার কাছে কি মনে হয়, লোকের মুখে তো রাইট, কিন্তু আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য, আপনার এই কথা বলার জন্য, না বলার জন্য, নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই? না, আমি তো যতটুকু মানে ওদের কাছ থেকে শুনেছি, আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল, বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। ওকে, হয়তো অনেকে শুনেই নি আমি কি বলবো। সেইটাই হয় আর কি, বেশিরভাগ সময়। Anyway, I've forgotten that. না, ঠিক আছে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে, সেটা তাদেরই দায়িত্ব, তাদের এটা। আর মহিউদ্দিন, আমি আপনাকে একটা কথা বলি, জি, একটা জাস্ট সরি, আপনি আমাকে 2018 সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা পর্যায়ে চলে যাবেন, ইনক্লুডিং আমাদের একটা সংস্থা। আমি সাথে বলেছিলাম যে আমার পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, আই ক্যান ডু পার্টি পলিটিক্স, আই উইল নেভার ডু ইট। জেনারেল সাখাওয়াত, আমি সে সময় দেশে ছিলাম, আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল, এবং আমি